স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অনের রাত 8টায় থাকছি আপনাদের সঙ্গে। আজকে আলোচনা করব যে আসলে মাঠের খেলায় অনেকটাই ছন্দহীন বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে কিন্তু আজকে দুজন অতিথি থাকার কথা। একজন অলরেডি আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আর একজন কিন্তু আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। তিনি হয়তো রাস্তায় কিছুটা ট্রাফিকের কারণে এখন এসে পৌঁছাননি। তিনি হচ্ছেন ইফতেখার আহমেদ মিঠু, কিছুক্ষণের মধ্যে আসবেন বিসিবি পরিচালক। আমার সঙ্গে এখন যিনি আছেন গোলাম রাব্বানী ছোটন, হেড কোচ অনূর্ধ্ব-19 ফুটবল দল। স্যার, আপনাকে স্বাগত আমাদের সাথে। ধন্যবাদ পিঙ্কি। আমি একটু আগে দর্শককে বলে দিতে চাই, আমি কিন্তু আসলে ছোটন স্যারের আন্ডারে ডিরেক্ট কোচিং করেছি। তিনি কিন্তু আমারও কোচ ছিল আমি যখন জাতীয় দলে খেলতাম। তো আমি আসলে তাকে স্যার বলে সম্বোধন করব পুরো শো জুড়ে। স্যার কেমন আছেন? আছি ভালো পিঙ্কি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। যেটা নিয়ে আপনার সঙ্গে আসলে আমাদের কিন্তু অনেক ধরনের আলোচনা আছে। শুরুতেই আসতে চাবো যে 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের খেলা হতে যাচ্ছে। এখন কিন্তু ফুটবল নিয়ে একটা উন্মাদনা কাজ করছে পুরো বাংলাদেশে ফুটবল ভক্তদের মধ্যে। এটার অন্যতম কারণ হচ্ছে প্রবাসী ফুটবলাররা, হামজা চৌধুরী কিংবা শামিত সোম, ফাহমিদুল, তাদেরকে নিয়ে কিন্তু এই 10 জুনের ম্যাচটার মূল আকর্ষণ তারা। এই যে প্রবাসী খেলোয়াড়দের বাংলাদেশের যে এখন তাদের সংযুক্তি দলের সঙ্গে, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আমি খুবই আমাদের যারা ফুটবল প্রেমী আছে সবাই পজিটিভভাবে আমরা দেখছি যে আমাদের অনেক বড় মাপের খেলোয়াড়, এরা হলো বিশ্ব ফুটবলে এদের কন্ট্রিবিউশন আছে। তো এরা আমাদের দেশের সাথে সংযুক্ত হয়, আমাদের দেশের ফুটবল অনেকটাই আসলে গুণগত মান বেড়ে যাচ্ছে। কিন্তু স্যার এমন কি মানে দেখা যাচ্ছে আমাদের ফুটবল ভক্তদের মধ্যে একটা ক্ষোভ কাজ করছে যে আসলে যারা প্রবাসী খেলোয়াড় তারা এদেশে যোগ্য যে তাদের সম্মানটা তারা পাচ্ছে না। তাদেরকে অনেকভাবেই হয়তো ডেকে আনা হচ্ছে কিংবা তারা আসছে, কিন্তু তাদেরকে যেভাবে ট্রিটমেন্টটা বা যেই ট্রিটটা করার কথা সেভাবে আমরা করতে পারছি না। কোথাও না কোথাও এই জিনিসটা কিন্তু আসলে ফুটবল ভক্তদের নজর কেড়েছে। এই বিষয়ে কি আপনার বলার কিছু আছে? না, আমার মনে হয় না যে এরকম কিছু হচ্ছে। এটা আসলে একটা ভুল বোঝাবুঝির থেকেই এই জিনিসটা হয়েছে। আমার মনে হয় না যে এরকম কিছু হয়েছে। অনূর্ধ্ব-19 যে আমরা কিছুদিন আগে সাফ অনূর্ধ্ব-19-এর ফাইনাল ম্যাচের কথাটা একটু টানতে চাই, বা পুরো টুর্নামেন্টটা জড়িয়ে যদি বলি, আপনি সেভাবে আসলে প্রবাসী খেলোয়াড়দেরকে খেলার সুযোগ দেননি। এটার কারণ আসলে এই প্রশ্নটা স্যার আমার নাই, প্রশ্নটা আসলে বাংলাদেশ ফুটবল না, এখানে আসলে ব্যাপারটা এরকম না। আসলে 23 জন বাংলাদেশি খেলোয়াড়কে নিয়েই আসলে দলটা গঠন করা হয়েছে। এখানে আপনার গেমের যে অবস্থান আপনার গেমের যে আপনার যখন যাকে ডিমান্ড করেছে তখন তাকেই কিন্তু আপনার নামানো হয়েছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশ টিমের প্রথম চেঞ্জিংই কিন্তু হয়েছে কাদের, মানে যদি প্রথম দেখেন যে 11 টিমটা নেমেছে আপনার মালদ্বীপের সাথে, প্রথম চেঞ্জই হয়েছে হলো কাদের। তো এখানে আপনার ওইটা ভাবার কোনো সুযোগ নাই। আর ফারজাদ তো আপনার প্রথম ম্যাচের আগে আমাদের যে ট্রেনিং সেশন ছিল সেখানে সে ইনজুর্ড হয় এবং ফার্স্ট ম্যাচ থেকে সেকেন্ড ম্যাচের আগ পর্যন্ত সে আপনার তার ইনজুরির কারণে এই জন্য সে আপনার আসতে পারেনি। আর সেমিফাইনাল ফাইনাল ম্যাচ তো প্ল্যানিংয়ে ছিল, কিন্তু আপনার যেহেতু গেম যে আপনার মোমেন্টাম ডিমান্ড করছে সেটার উপরে আমরা যে প্লেয়ারগুলো আপনার ডিমান্ড করেছে সেই প্লেয়ারগুলোই খেলেছে। এই ফাইনালে আসলে তীরে এসে তরি ডোবা যেটাকে বলে, আমরা একসময় মনেই হচ্ছিল যে মনে হয় বাংলাদেশ জিতেই যাবে। আপনি একটু আগে অফেয়ারও শুনছিলেন যে তারা বলছিল যে ব্রেকিং তারা রেডি করে রেখেছিল যে ভারতকে হারিয়ে বাংলাদেশের সাফ ফুটবল জয়। সেখান থেকে আসলে পরবর্তীতে আমাদেরও নিউজটা চেঞ্জ করতে হয়েছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে এমন কি হলো যে জেতা ম্যাচটা আমাদের হাত থেকে? না, যেহেতু আপনার এখানে আমাদের ছেলেদেরকে অবশ্যই আপনার ধন্যবাদ দিতে হবে যে তারা আপনার একটা অরুণাচলের প্রথমবারের মতো যে অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপ আপনার আয়োজন করেছে। আর ইন্ডিয়া টিম এই টুর্নামেন্টে আপনার প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত খেলে আসছে। তো আমরা চেয়েছিলাম যে একটা দুর্দান্ত একটা ফাইনাল যেন হয়। আমাদেরকে ছেলেদেরকে বলা ছিল যে তোমরা আগেই ভয় পাবা না, তোমরা খেলবার, দর্শক কোনো সমস্যা না, দর্শক আমাদের ফেভারেই কাজ করবে। তো ছেলেরা হলো তাদের
সর্বোচ্চ দিয়েই খেলেছে এবং হলো একটা ফাইনালের মতো হয়েছে এবং স্পেক্টেটররা 90 মিনিটস যেটা আমাদের প্রত্যাশা ছিল তারা উপভোগ করেছে এবং তারা কিন্তু 1 মিনিটের মাথায় গোল খেয়ে যায়। গোল খেয়ে যে তারা হলো মানে খেলার থেকে বের হয়ে যায় নাই, তারা খেলার মধ্যেই ছিল। জি, রিসেন্টলি অনেক শোনা যাচ্ছে যে সিন্ডিকেট এই ওয়ার্ডটা এত বেশি শোনা যাচ্ছে। আপনার মতো একজন কোচ যার হাত ধরে আসলে নারী ফুটবলের অনেক আমরা দেখেছি অনেক যত অ্যাচিভমেন্ট তার অধিকাংশই কিন্তু আপনার হাত ধরে এসেছে। একটা সফল দল কিন্তু আপনি নারী দলকে আপনি এগিয়ে নিয়ে গেছেন, সেখান থেকে আপনি আন্ডার 19-এ আসলেন। খেলোয়াড়দের ক্ষেত্রে বারবারই আসলে তাদেরকেও এইভাবে অ্যাটাক করা হয় যে তারা প্রবাসী খেলোয়াড়, তারা মানে প্রবাসী ওয়ার্ডটা তাদের না, আমি এটা বলতে পারবো যে আমি 21 দিন যে সময় পেয়েছি, ছেলেরাও বলতে পারবে যারা ছিল, ফারজাদ কাদের যারা ছিল তারাও আপনি বলতে পারবে যে আমাদের তরফ থেকে কোচিং স্টাফের তরফ থেকে তাদেরকে ওইভাবে কোনো কিছু করা হয়েছে কিনা এটা ওরাই আসলে ভালো বলতে পারবে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে আসলে যারা আমাদের বাংলাদেশে মানে সরাসরি এখান থেকে যারা খেলেছে এবং যারা প্রবাসী প্লেয়ার এসেছে তাদের মধ্যে আসলে টিম ব্যালেন্স কিংবা তাদের মধ্যে পারফরম্যান্সে আমরা 21 দিন টাইম পেয়েছি। আমরা যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে আপনার 16 দিনের মধ্যে আমরা 16 দিনের মতো ট্রেনিং করেছি। সেখানে আমাদের টিমের বন্ডিং সবার মধ্যে ভালো ছিল এবং আমরা বিকেএসপিতে 4 দিন যাওয়ার আগে ট্রেনিং করে গেছি। পুরো সময়টাই আমাদের কে বাইরে থেকে আসছে কে দেশের আছে এটা আমরা নিজেরাও বুঝতে দিই এবং ওরাও নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং খুবই ছিল। নিশ্চয়ই। ছোট স্যার আপনার কাছে আবারও আসবো। দর্শক আমাদের মাঝে কিন্তু আমাদের আরেকজন অতিথি এসে এরই মধ্যে পৌঁছেছেন, আমাদের একজন বিসিবি বোর্ড পরিচালক আছেন ইফতেখার আহমেদ মিঠু ভাই, আপনাকে স্বাগত। রাস্তায় সম্ভবত একটু ট্রাফিকের জন্য ভাই আপনার একটু লেট হয়ে গেল। জি প্রচন্ড ট্রাফিক শুক্রবারও। আমি আর কালক্ষেপণ না করে আপনার কাছে বরং সরাসরি প্রশ্নে আসি। 2026 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে যে আরব আমিরাতের সাথে যে হারটা বাংলাদেশের, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? সরাসরি প্রশ্ন করলাম। বেসিক্যালি ডেফিনেটলি কোনো হারই তো ধরেন দেশের জন্য, সাপোর্টারদের জন্য এটা কাঙ্ক্ষিত না তো, বাট ইটস আ পার্ট অফ গেম, যেটা আমাদের উনি বলতে পারবেন আরও ভালো। ইটস আ পার্ট, কেউ ইচ্ছা করে খারাপ খেলে না। বাট যেটা হচ্ছে আমাদের প্রকটভাবে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাটিং ইউনিটটার অ্যাপ্লিকেশন, মানে দে হ্যাভ ট্যালেন্ট বাট অ্যাপ্লিকেশনটাই উইকনেস দেখাচ্ছে। হ্যাঁ, এক্সিকিউশন, অ্যাপ্লিকেশন যেটাই আপনি বলেন সেটাতে আমাদের উইকনেস দেখা গেছে। এটা এনি টিমেরই হয়। দেখেন আমাদের একজন, যেটা আমরা বলি যে 4-5 জন প্লেয়ার ছিল ওয়ার্ল্ড ক্লাস, এটা তো একটা করার সময় তারা এক ব্যাচ ছিল। এই গ্যাপটা অ্যাকচুয়ালি সামহাউ একটু টাইম লাগবে আমার মনে হয় পূরণ হতে। মিঠু ভাই, আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কিন্তু বাংলাদেশ ক্রিকেটের পাশে তারা সবসময় ছিলেন, এখনো আছেন, কিন্তু দর্শকদের সাথে কতটুকু জাস্টিস করা হচ্ছে? আরব আমিরাতের সাথেও হার দেখতে হচ্ছে এই পর্যায়ে এসে 2025-এ এসে বাংলাদেশে, এটা আসলে কতটুকু পীড়া দেয়? না পীড়া তো দিবেই। মানে আমি যদি সাপোর্টার হিসাবে, নট অ্যাজ আ ক্রিকেট বোর্ড ডিরেক্টর, সাপোর্টার হিসাবে যদি আমি বলি, আমি যদি আজকে সাপোর্টার হই, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের আমি একজন ভক্ত সাপোর্টার, সেখানে এটা পীড়া তো দিবেই যে একটা। আর এরকম যে না যে আপনি হঠাৎলি সাডেনলি আপনি হেরে গেছেন। দুটো ম্যাচই খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু সব ডিপার্টমেন্টেই খারাপ ভালো ক্রিকেটই খেলতে পারি। হ্যাঁ, ভালো ক্রিকেটই খেলে। দ্যাট ইজ দ্য যে দেখেন 205 করে আমরা বোলাররা প্রথম ম্যাচ, সেকেন্ড ম্যাচটায় আমরা ধরে রাখতে পারিনি এবং সেকেন্ড ম্যাচে আমরা তাও তো লাস্ট 2 ব্যাটসম্যান মিলে 163-তে নিয়ে গেছে। তো সুতরাং আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি বোলিং তো আপনাকে রোজ জিতাতে পারবে না, যে বোলিং অ্যাটাক ইজ স্টিল পারফর্মিং ওয়েল। আপনি যত ম্যাচই দেখবেন যে বোলাররা কনসিস্টেন্ট, একটা ম্যাচ হয়তো খারাপ হতে পারে, বাট আমাদের ব্যাটিং ইউনিট অ্যাকচুয়ালি আমাদের উই হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড অন দেম। অ্যান্ড দ্য কোচেস তো নতুন কোচেস এসছে, সবই এসেছে, কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়াররা যদি অ্যাপ্লিকেশনে, উনি আরও এক্সপার্ট, উনি বলতে পারবেন যে অ্যাপ্লিকেশন তো কোচ তো একটা সার্টেনভাবে শিখিয়ে দিতে পারে,
কিন্তু রাস্তাটা দেখে নিতে হবে, প্রয়োগটা রাস্তায় তো তো হাঁটতে হবে হচ্ছে আসলে। প্লেয়ারদের। না, নিশ্চয়ই। সো আমাদের এখানে মনে হয় প্রকট উইকনেস দেখা যাচ্ছে। আসলে আরব আমিরাতের সাথে হারার পরে সাবেক ক্রিকেটার এবং যারা ক্রিকেট ভক্তরা আছেন তাদের রিয়াকশনটা একটু দেখে আসতে চাই। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির গোড়ায় গলদ। দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের কাছে প্রথমবারের মতো টি-20 হার। শেষ দিকে এক ম্যাচ যোগ হওয়ায় সিরিজ হারের লজ্জাটাও সঙ্গী হয়েছে লিটন দাসদের। শারজা স্টেডিয়ামে থাকা সমর্থকদের ক্ষোভ মিরপুরে রূপ নেয় গভীর হতাশায়। আগের যাদেরকে আমরা সাপোর্ট করতাম ওরা এখন নাই, বাট যারা জুনিয়র আছে তাদের আমাদের এক্সপেকটেশন আছে, বাট ফুলফিল হচ্ছে না। লাইক সবার ইমপ্রুভমেন্ট হয়, আমাদের একটু পরে গেলে বেশি নিচে যায়। আমরা যারা ওই ক্রিকেট প্রেমী আছি তারা এই বিষয়ে মাইনে নেওয়া যায় না। বোলিং এর একটু সমস্যা আছে, যেমন আমার আশা মুস্তাফিজ থাকলে আসলে এরকম ধরনের একটা আমি এক্সপেক্ট করতাম না। সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ বলছেন, মানসিক চাপ না নিতে পারার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সবার উপরে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারে তিনি ক্ষুব্ধ হয়ে পরামর্শ দিয়েছেন টি-20 ফরম্যাট থেকে টাইগারদের সাময়িক বিশ্রামে পাঠিয়ে দেয়ার। একটা দল আমাকে বলতে বলা হয়, একটা দল আমার মনে হয় সেরা হচ্ছে বাংলাদেশ, যারা কিনা প্রেশারে অনায়াসে পড়ে যায় এবং প্রেশারে পড়লে এখান থেকে বের হতে পারে না। আমার মনে হয় না যে এরকম কোনো একটা দল আছে যে এবং ইউএইর এগেইনস্টে ঠিক তাই হয়েছে, তারা দে টুক দ্য প্রেশার অন দেমসেলভস। দলকে চাঙ্গা রাখার মতো একজন অধিনায়কেরও অভাব টের পেয়েছেন এই সাবেক ক্রিকেটার। ওভারঅল একটা আমার মনে হয় দলকে ঘিরে রাখে এই প্রেশার জিনিসটা। মেবি উই ডোন্ট হ্যাভ দ্য রাইট লিডার, মেবি যে কিনা চাঙ্গা করে সবাইকে একটা ইয়ে করবে, চাঙ্গা রাখবে। অন্যদিকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের ধারণা, বাজে ফিল্ডিং ও দায়িত্বহীন বোলিংয়ের কারণেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। বলছেন, পুরো সফর থেকে পারভেজ ইমনের সেঞ্চুরিটাই একমাত্র পাওয়া। বাংলাদেশ টিম এইখানে 3টা ম্যাচেই কিন্তু জেতা উচিত ছিল, ডমিনেট করা উচিত ছিল বাংলাদেশের ফিল্ডিং। যদি দেখেন সেকেন্ড ম্যাচে যেভাবে আমরা ফিল্ডিং করেছি, এতগুলো ক্যাচ ছেড়েছি, ফিল্ডিং মিস করেছি, বোলিং এ কোনো ভ্যারিয়েশন নাই। টি-20 জন্য যে ভ্যারিয়েশন লাগে একটা টেস্ট প্লেইং কান্ট্রি, যে জিনিসগুলো হওয়া ছিল সেগুলো কিন্তু হয় নাই। এবার পাকিস্তান সফরে ভক্তদের হারিয়ে যাওয়া আস্থা আর নিজেদের ভেঙে পড়া আত্মবিশ্বাস দুটোই ফিরে পাওয়ার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের সামনে। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। এটা ভাই দেখছিলাম যে আসলে ক্রিকেট ভক্তদের কথা যে সব দল আস্তে আস্তে এদিকে যাচ্ছে আর বাংলাদেশ আস্তে আস্তে এদিকে যাচ্ছে। 200 রান করেও সেই ম্যাচ হেরে যাওয়া এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ বললেন যে মানসিক চাপ নিতে না পারে। মানসিক চাপের কি আছে এখানে আসলে, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। এটা আপনার মানে সেটাই মানসিক চাপটা, মানে ম্যাচের প্রেশারটা। এখন ম্যাচের প্রেশারটা যদি আমরাও এক সময় ক্রিকেট খেলেছি, তো মানসিক প্রেশারটা কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল। কথাটা বলছেন যে এখন যদি আপনি খেলতে গিয়ে মানে আপনি যে প্রেশার নিয়ে নেন যে আমি করতে পারছি না বা করতে হবে, এই দুই রকম কিন্তু প্রেশার হয়। এখন এটা নিয়ে নিলে এখন দে আর প্রফেশনাল, দিজ আর অল প্রফেশনাল ক্রিকেটার্স। সো এখন এটা তো মানসিক চাপ নেওয়াটা তো যে কোনো ফুটবল হোক, ক্রিকেট হোক, প্রফেশনাল, এটা তো তাদেরই ওয়ার্কআউট করতে হবে। এটা আপনি কোনো কোচ, আমি জানি না উনি এত বড় কোচ, উনি আরো ভালো আনসার দিতে পারবেন যে মানসিক চাপটা কি প্লেয়ারদের নিজেরই ফাইট করে বার হতে হবে। অবশ্যই আপনার যদি দেখেন যে আন্ডার-19 যে ফাইনাল, ইন্ডিয়া ওই টুর্নামেন্টে যে খেলে আসছে, তারপরে আপনার হলো 12,500 দর্শক, অরুণাচলের তো ফার্স্ট টুর্নামেন্ট হয়েছে, তো অরুণাচলের আপনার হলো সব মানুষই চলে আসছে খেলা দেখার জন্য। তো ওইখানে আমাদের চ্যালেঞ্জে ছিল যে মানসিক শক্তিটা। তো ছেলেদেরকে আমার বলাই ছিল যে তোমরা প্রথমেই খেলার আগে হেরে যেও না, তোমরা যদি দুর্বল হয়ে যাও ওরা তোমাদেরকে একদম পুরোপুরিভাবে আঘাত করবে, তোমরা শক্তিশালী হও, ওরা দুর্বল হবে। আসলে আমার ছেলেরা, আপনি যদি দেখেন 1 মিনিটে গোল খায় একটা ইয়াং টিম, আপনার ভেঙে যাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু পুরো ঘুরে দাঁড়িয়েছে এবং হলো পুরো 90 মিনিটস আপনার দুর্দান্তভাবে ফাইট করেছে। তা আমি মনে করি যে এটাই হলো মানসিকতা যে একটা প্লেয়ারের। একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি থেকে ফিরে এসে আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক আপনারা দেখছেন ক্রিকেট এবং ফুটবল নিয়ে কথা হচ্ছে, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবার স্বাগত। গেম অনে কথা বলছি। আসলে আজকে বাংলাদেশ খেলার মাঠে ছন্দহীন। আমার সঙ্গে আছেন দুজন অতিথি, আমার সঙ্গে আছেন বিসিবি বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু এবং আমার সঙ্গে আছেন আন্ডার-19 হেড কোচ গোলাম রাব্বানী ছোটন। বিরতিতে যাওয়ার আগে আপনার সঙ্গে কথা বলছিলাম,
একটু বলতে চাই যে আসলে আবারও একটু প্রবাসী খেলোয়াড়দেরকে নিয়ে কথা বলতে চাই। 10 জুন খেলা আছে, প্রবাসী খেলোয়াড়দের দিকে আলাদা নজর থাকছে এবং হয়তোবা তাদের দিকেই তাকিয়ে আছে পুরো বাংলাদেশ যে ভিন্ন কিছু হতে পারে। আপনারও কি তাই মনে হয় না, কিনা? অবশ্যই, যেহেতু আমরা ইন্ডিয়ার সাথে আমরা অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছি, আমাদের হামজা তো ওই ম্যাচটা খেলেছে। জি। তো হামজার অন্তর্বর্তীতে আমাদের টিমের পারফরমেন্সটা অনেকটাই ইমপ্রুভ করেছে এবং বাকি প্লেয়ারগুলো হামজার আশাতে তারাও তাদের যে পারফরমেন্স জি। অনেকটাই মানে বেটার, যে হামজা তার সাথে খেলতেছে, জি। এইটার Team spirit-টা বেড়ে টিম গেছে। স্পিডটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী আমরা কাজগুলো করেছি এবং আমাদের ছেলেরাও চেষ্টা করেছে ম্যাচ বাই ম্যাচ। প্রত্যেক আপনি মালদ্বীপ থেকে যদি দেখেন, ভুটানের সাথে তারা খুব ভালোভাবে খেলেই আপনার জয়লাভ করেছে জি। এবং সেমিফাইনালেও তারা নেপালের আসলে সাথে। আপনার হাত ধরে বাংলাদেশ ফাইনাল উঠেছিল, আমাদের অনেক প্রত্যাশা ছিল, এই জন্য হয়তো ম্যাচটা বের করতে পারেনি দেখেই হয়তো এত প্রশ্ন এসেছে। আসলে যেটা বলছি, আমি একটু মিঠু ভাইয়ের কাছে আসতে চাই ক্রিকেট নিয়ে। খেলার মাঠায় ছন্দহীন বাংলাদেশ, এছাড়াও আসলে খেলার বাইরে আমাদের খেলার কথাটা অনেক বেশি হয়, পারফরমেন্স বেশি হয়। সাম্প্রতিক মিরাজকে নিয়ে কথা উঠেছে, প্রথমে মিরাজকে দলে না রাখলেও হুট করে আবার মিরাজকে দলে নেওয়াটা, বোর্ড পরিচালকদের মধ্যে কিংবা সিলেক্টরদের মধ্যে এটা তো কারোর মধ্যে তো কোনো ইউনিটি দেখছি না। না না, জিনিসটা হচ্ছে কি, একটা জিনিস বলতে, যেটা আমি ওনার ক্ষেত্রে বলতে পারি যে আমি ক্রিটিসাইজ করতে পারি, বাট হি ইজ দ্য বেস্ট স্পেশালিস্ট ওই মাঠে। আমরা যখন একটা কোচের উপর মনে করব যে উনি রাইট লোক ফর বাংলাদেশ হবে, আন্ডার এর বাইরে কোনো law 19, নেই। জি। আমাদের পুরা জাতি শুড সাপোর্ট হিম। জি। উনি তো মানে ওনার যে তো এটা ক্রিটিসিজম করার কিছু নেই, যে ওই টাইমে ওই সময় ধরেন ওই সময় কোনটা দরকার ছিল, হি ইজ দ্য বেস্ট। আই এম নট এক্সপার্ট, Right. হি ইজ দ্য এক্সপার্ট। জি। তো সিমিলার ভাবে ধরেন ক্রিকেট এখানে টিম ম্যানেজমেন্ট একটা আছে, জি। যাকে আমরা কোচ এনেছি। জি। হ্যাঁ, ফিল সিমন্স অনেক এক্সপিরিয়েন্স কোচ প্লাস এসে, তার তো সে তো নোভিস কেউ না, বা হি আই থিঙ্ক হি ইজ দ্য এক্সপার্ট। মানে আমাদের সবাই আমরা যত ক্রিকেট বুঝি, হ্যাঁ, তার থেকে না, আসলে মিরাজকে না রাখার পিছনে অনেকগুলো যুক্তি তো হ্যাঁ। দাঁড় করানো ছিল। এখন আসলে কোন যুক্তিতে তাকে দলে নেওয়া এখন হলো? হয়তো মনে করেছে টিমের যে টিম, শোনেন, আমাদের সিলেক্টর বলেন আর কোচ বলেন বা টিম ম্যানেজার, একটা প্ল্যান করা থাকে। এখন ধরেন যেই প্ল্যান অনুযায়ী ওনারা মনে করেছিল যেই প্লেয়ারগুলি পারফর্ম করবে, জি। সেটা হয়তো এই 2-3 ম্যাচে দেখেছে, করেনি। তো সুতরাং মিরাজকে আগে যেই জন্যে বাদ দিয়েছিল, তখন হোয়াট এভার দ্য রিজন, আমি তো আই এম নট আ সিলেক্টর, কিন্তু হয়তো তারা মনে করেছিল মিরাজের বোলিং টি20-র জন্যে হয় না। এখন হয়তো সার্কামস্টান্সেস চেঞ্জ হয়েছে, যে বাংলাদেশ, আই এম নট ট্রাইং টু মানে ডিপেন্ড কাউকে ডিফেন্ড এনিওয়ান, কিন্তু কথাটা হচ্ছে তারা মনে করেছে যে এখন মিরাজকে টিমের দরকার। হ্যাঁ, অ্যান্ড মিরাজ ইজ অলসো আ গ্রেট প্লেয়ার। রাইট। হ্যাঁ, তো হয়তো আমাকে দিলে হয়তো আমি বলতাম মিরাজ, আমার সিলেকশনে তো মিরাজ থাকতো, এখন ওনার সিলেকশনে। আজকে আপনি এখানে আছেন, একটা প্রশ্ন কিন্তু আমি করবই, জি। কারণ এই বিষয় নিয়ে আমরা বিগত মনে হয় 3টা শো করেছি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন অতিথি ছিলেন, কখনো হান্নান সরকার ছিলেন, কখনো ইশতিয়াক আহমেদ ছিলেন, জি। কখনো কোনো সাংবাদিক ছিলেন। আপনি যেহেতু এখানে আছেন, বোর্ড পরিচালকদের মধ্যে কিংবা আপনাদের যে এখন 10-12 জন কাজ করছেন, তাদের মধ্যে গ্রুপিং হচ্ছে, এই ধরনের কথা শোনা যাচ্ছে। আপনি একজন বোর্ড পরিচালক আছেন, আমি সরাসরি আপনাকে হ্যাঁ, প্রশ্নটা করলাম। সরাসরি জিনিসটা দেখেন, এখন কথাটা হচ্ছে কি, আমি আমারটা বলতে পারি, আমারটা বলতে পারি। আর এটাই মাঠে প্রভাব পড়ছে কিনা? না না, এটা ডেফিনেটলি মাঠের প্রভাব না। জিনিসটা হচ্ছে যে আমাদের অনেক কিছুই ধরেন ডাইভার্ট হয়ে যাচ্ছে ক্রিকেটের বাইরে। জি। বেসিক্যালি বেশি কথা হচ্ছে ক্রিকেটের বাইরের তো ক্রিকেটের কথায় থেকে আমরা বাইরের কথা, আমি বলছি অল ওভার প্রেস বলেন, ওভার সাপোর্টার্স বলেন, সবাই ক্রিকেটের বাইরের কথা বেশি বলছি। ক্রিকেটের ভিতরকার একটা তো চেঞ্জেস এসেছে, এই 5ই অগস্টের পরে দের ইজ আ চেঞ্জেস। বিগেস্ট প্রবলেম হচ্ছে যে আপনার যেই কাজটা 25 জন আমরা করতাম, এখন প্রেসিডেন্টকে বাদ দিলে 9 জন করছেন। হ্যাঁ, সো ধরেন আমার এখানে আমি মিডিয়া কমিটির চেয়ারম্যান, আবার আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, যে কোনো একটা কমিটি কিন্তু আপনার অনেক টাইম নিয়ে নেয়। জি। কথাটা বুঝছেন? সেইখানে কি হচ্ছে, আমি ওভারবার্ডেন, দুটো ওভারবার্ডেন, প্লাস এটার সাথে তো আবার হচ্ছে কি, আমাদের
বোর্ড ডিরেক্টরদের দায়িত্বটা কি? দ্য মেন দায়িত্ব কিন্তু আমাদের বোর্ড ডিরেক্টরদের যে পলিসি অ্যান্ড অ্যাপ্রুভাল এইসব, যে ওয়েন উই সিট, সো এখানে ধরুন আমার উপরে তিনটা জিনিস। গ্রুপিং এর ব্যাপারটা কেন আসছে বারবার? না হয়তো যেটা গ্রুপিং এর ব্যাপার, আমি তো দেখি না কোনো গ্রুপিং, সবার সাথে সবার খুব রিলেশন আপনি আছে। তাহলে ডিনাই করছেন ব্যাপারটা? না আমি আপনাকে বলতে চাচ্ছি যেটা আমাদের মধ্যে সবারই, কিন্তু আপনি এখন গ্রুপিং যদি দেখতাম যে এর সাথে এর কথা বলছে না, তাহলে একটা বলতে পারেন, কিন্তু ওইরকম কিন্তু আমি কোনো দেখিনি। নিশ্চয়ই। এখন হচ্ছে যে হ্যাঁ, আপনি ওভারবার্ডেন হয়ে যদি কোনো কমিটির থেকে কম সাপোর্ট পাচ্ছেন, আপনি আমাদের এটা হতে পারে প্রেসিডেন্ট সাহেব একা এখন, হ্যাঁ, যে ধরেন অনেকগুলি কমিটি হ্যান্ডেল করতেছে, ওনাকেও হ্যান্ডেল করতেছে, সো সেইখানে হচ্ছে প্লাস আপনি একটা দেখবেন যে ক্রিকেট বোর্ডটা যখন 5ই আগস্ট পর নতুন পুরনো মিলে যারা আছে সাথে সাথে বিপিএল হয়েছে, বিপিএল এ ঠিক আছে অনেক একটা পর একটা আসলে সামনে কিছু ছিল, গুছিয়ে উঠতে পারেনি, একটা আরেকটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আরো একটা বিরতির সময় হয়ে গেল, কোথাও যাবেন না, উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। একদম কম সময় আছে, আমার সঙ্গে আছেন গোলাম রাব্বানী ছোটন। আপনার কাছে একটু আসতে চাই, খেলার মাঠে ছন্দে নেই বাংলাদেশ, 10 জুন ছন্দে ফিরবে কিনা সিঙ্গাপুরের এগেইনস্টে, এবং টিকেটের প্রাইস নিয়ে অনেক কথা হচ্ছে, যদি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। 400 টাকা। অবশ্যই আমার কাছে মনে হয় যে যেহেতু অলরেডি হামজা আমাদের দলে অন্তর্ভুক্তিতেই টিমের পারফরমেন্স কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, জামিদ সুমকে পাচ্ছি আমরা, এবং হলো আরো প্লেয়ার সংযুক্ত হচ্ছে, এবং যে টিমের স্ট্রেংথ বাড়বে এবং সিঙ্গাপুরের সাথে আমরা ভালো একটা পারফরমেন্স করবো, এবং যেহেতু দেশের মাটিতে খেলা একদম দর্শক ভরা থাকবে এবং ন্যাশনাল স্টেডিয়ামেরও কিন্তু ন্যাশনাল স্টেডিয়ামে খেলা, তো আমরা আশা করি যে এই ম্যাচটা আমরা খুব ভালোভাবে খেলেই সিঙ্গাপুরের সাথে জয়লাভ করব। 400 টাকা করে টিকেটের প্রাইস রাখা হয়েছে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। এই সময়ের সাথে তাল মিলিয়ে আসলে আমার মনে হয় যে ঠিক আছে, ফেডারেশন ব্যবস্থাটা নিচ্ছে। নিশ্চয়ই। আপনার কাছে একটু আসতে চাই, সামনে পাকিস্তান সফর আছে, ইফতেখার আহমেদ মিঠু বিসিবি বোর্ড পরিচালকও আমাদের সঙ্গে আছেন। পাকিস্তান সফর নিয়ে আরব আমিরাতের সঙ্গে হেরে যেভাবে আসলে কনফিডেন্সটা হারিয়েছে, পাকিস্তান সফরে শুনেন, এটা মিক্সড সিচুয়েশন, কারণ আপনি আমাদের একটা টোরে গিয়ে আমরা পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জিতে এসেছি, তো সুতরাং পাকিস্তানের কাছে আমাদের আন্ডার এস্টিমেট করছে না, ঠিক আছে, এই দিক দিয়ে আমরা হয়তো একটু ডাউন আছি রাইট নাও, বাট আমার মনে হয় পাকিস্তানের যে কন্ডিশন, সেই কন্ডিশনে পাকিস্তান দলে অনেক পরিবর্তন এসেছে, হ্যাঁ এসছে, প্লাস পাকিস্তানের যে কন্ডিশন উইকেট এতে বাংলাদেশের যে ট্যালেন্টেড, আমরা যদি আমাদের ট্যালেন্টের প্লেয়াররা তাদের মানে 60-70% দেয়, যারা যে ট্যালেন্টেড, যে তারা এটা হলেই দেখবেন যে প্রেসার কিন্তু তাদের মাথায় কাজ করবে, রাজনৈতিক যে আসলে পরিস্থিতি, অস্থিরতা যাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে, একটা রিস্ক আসলে ব্যাক মাইন্ডে কিন্তু থাকে। সেটা শোনেন, প্রফেশনাল ক্রিকেটার হলে এগুলি আপনার অ্যাকচুয়ালি এগুলি কোনো ইস্যু হওয়া উচিত না, দে শুড 100% কনসেন্ট্রেট অন দ্য গেম। তাহলে আশা করছি যে আসলে ক্রিকেটেও ছন্দে ফিরতে পারে বাংলাদেশ যে কোনো সময়, যেহেতু বলেন ফুটবল বাংলাদেশের ট্যালেন্ট কিন্তু ইমেন্স, আমরা এখন যদি এটাকে ইউটিলাইজ করতে পারি তাহলে বাংলাদেশ টিম, কেন যেন আমাদের অ্যাচিভমেন্ট অনেক কম, আমরা মাঠে গিয়ে যে প্রিপারেশন নিতে থাকি, ফাইনাল পরীক্ষায় গিয়ে কেন যেন আমাদের ফেল করে সেটাই আমরা, এটা খুব দুঃখের বিষয়। আজকে আর সময় নিব না, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানে শেষ করছি গেম অন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী শুক্রবার আবার 8টায় ফিরে আসবো গেম অনে।